আমরা শুরু করব সকাল 10টা মানেই আজ নজরে যে খবর, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনাদেরকে দেব এবং সেই সমস্ত খবরের দিকে নজর থাকবে। বিভিন্ন জায়গা থেকে থাকবেন আমাদের প্রতিনিধিরাও। তবে আজকে যে বিষয়ে প্রথমেই আমরা নজর রাখবো, আর 5 দিন বাকি রয়েছে পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে। তবে ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্ন রকম পরিকল্পনা নেওয়া হচ্ছে যাতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয় এবছরের পঞ্চায়েত নির্বাচন। সেই নিয়েই এই মুহূর্তে কি আপডেট রয়েছে জানবো নির্বাচন কমিশন থেকে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, পঞ্চায়েত নির্বাচন আর মাত্র 5 দিন বাকি, তার আগেই রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এই মুহূর্তে কি আপডেট রয়েছে? দেখো, তোমায় জানিয়ে রাখি যে রাজ্য নির্বাচন কমিশন কিন্তু এই যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন আগামী 8ই জুলাই, হাতে একদম সময় নেই। ফলত স্বাভাবিকভাবে রাজ্য নির্বাচন কমিশন তার যাবতীয় যা কর্মপ্রক্রিয়া, মূলত এই নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করা নিয়ে তারা কিন্তু বাহিনী মোতায়েন থেকে শুরু করে ভিন্ন রাজ্য থেকে যে সশস্ত্র পুলিশ বাহিনী, সে পুলিশ বাহিনী আনা, এবং যেহেতু কোর্টের নির্দেশ ছিল যে পঞ্চায়েত নির্বাচনে বাহিনী দিয়ে নির্বাচন করাতে হবে, সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু যে 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয়েছে, ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন জেলায় সে বাহিনী পাঠিয়ে দেওয়া, সেখানে রুট মার্চ করা, সেখানে নাকা চেকিং, সেখানে এরিয়া ডমিনেশন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে আস্থা ফেরানো, এই যাবতীয় কাজগুলো কিন্তু ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। এবং ইতিমধ্যে বিএসএফের যারা উচ্চপদস্থ আধিকারিক এবং রাজ্যের বিশেষ করে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামীম, তার সঙ্গে বিস্তারিত আলোচনা হচ্ছে। গতকালও আমরা দেখেছি একইভাবেই আলোচনা হতে, এবং স্পর্শকাতর বুথ চিহ্নিত করে সেখানে কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের বলাই ছিল যে যেখানে যেখানে সমস্যা দেখা দিয়েছে, যে 61,636টি বুথ রয়েছে তার মধ্যে মূলত যেসব জায়গাগুলোতে সমস্যা দেখা দিয়েছে 2018-র অভিজ্ঞতাকে সামনে নিয়ে, এবং একই সঙ্গে এবছর যেখানে যেখানে সমস্যা দেখা দিয়েছে সব মিলিয়ে কিন্তু স্পর্শকাতর বুথগুলোতে বা কেন্দ্রগুলিতে, জেলাগুলিতে বাড়তি বাহিনী মোতায়েন করা হবে। এবং একরকমভাবে কিন্তু আমরা দেখেছিলাম গতকাল বা তার আগের দিনে কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছিল যে বুথের ভেতরে রাজ্য পুলিশকে রাখা হবে নির্বাচনের ক্ষেত্রে, এবং বাইরে বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় নাকা চেকিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে এরিয়াগুলোতে ঘুরে ঘুরে তাদেরকে সার্ভেলেন্স করা, সেগুলো শুধু তাই নয়, ভিডিওগ্রাফি থেকে শুরু করে সেখানে সিসিটিভির মাধ্যমে বিভিন্ন ছবি সেগুলোকে ক্যাপচার করার মতো বিষয়গুলো তো অবশ্যই থাকছে। তবে তোমায় জানিয়ে রাখি যে যেহেতু রাজ্য নির্বাচন কমিশন এই নির্বাচনকে একেবারে পাখির চোখ করে এগোচ্ছে 8ই জুলাই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যাতে নির্বাচন ঘিরে আর কোনো রকম কোনো প্রশ্ন না ওঠে সেই নিয়ে কিন্তু অবশ্যই তারা তৎপর রয়েছে। এবং সেই দিকে তাকিয়েই কিন্তু ইতিমধ্যেই যেরকম বারবার আলোচনা চলছে, একই সঙ্গে কিন্তু বিরোধীদের যে অভিযোগগুলো, মূলত বিরোধী দলগুলো বা সমস্ত দল মিলে বিভিন্ন সময় যে ধরনের অভিযোগ বা দাবি দাবা রাজ্য নির্বাচন কমিশনের কাছে করেছে, সেগুলোকে নিরসনের কিন্তু একরকমের চেষ্টা ইতিমধ্যেই রাজ্য নির্বাচন কমিশন চালিয়েছে। সব মিলিয়ে বিভিন্ন জায়গায় যে ধরনের বিক্ষিপ্ত ঘটনার বা হিংসার কথা সামনে এসছে, প্রাণহানির মতো ঘটনা ঘটেছে, সেই জায়গাগুলোতে কিন্তু বাড়তি নজরদারি এবং ভোটের সময় সাধারণ মানুষ যাতে এই পঞ্চায়েত নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তারা নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট দান করতে পারে, সেটাও কিন্তু সুনিশ্চিত করা একরকমভাবে রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। ফলত সেদিকটা একেবারে চূড়ান্ত করাও কিন্তু তাদের কাজ, এবং সেই দিকে তাকিয়েই কিন্তু যে ধরনের ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় নির্বাচন কেন্দ্রগুলোর বাইরে বা এলাকাগুলোতে রাখার কথা হয়েছে, সেগুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে আলোচনা এবং যাবতীয় বিষয় তারা কিন্তু সেরে ফেলেছেন। আগামী 8ই জুলাই নির্বাচন রয়েছে, এবং সেই দিকে তাকিয়ে আর কোনো রকম যাতে কোনো রকম ত্রুটি বা খামতি না থাকে, যাবতীয় ব্যবস্থাপনা যাতে একেবারে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নির্বাচনকে সম্পূর্ণ করতে সহায়তা করে, সেই দিকেই কিন্তু এই মুহূর্তে মুখিয়ে রয়েছে, এবং বলা যেতে পারে এক নজরে তারা সেই দিকেই তাকিয়ে রয়েছে তীক্ষ্ণভাবে। সেটি হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন, এবং নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ করতে বদ্ধপরিকর তারা। একেবারে একেবারে অবশ্যই সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে এর পাশাপাশি আরও একটি খবরের দিকে আমরা নজর রাখবো। আজ কলকাতা হাইকোর্টে সেখানেই পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত কেন্দ্রীয় বাহিনীর যে মামলা, সেই মামলার শুনানি হতে পারে, সেই নিয়েও আমরা আপডেট জানবো। শুভঙ্কর রয়েছে আমাদের সঙ্গে। শুভঙ্কর,
একেবারেই দেখো, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন স্বাভাবিকভাবেই কিন্তু তোমায় জানিয়ে রাখি যে রাজ্য নির্বাচন কমিশন প্রথমে যখন নির্বাচন করতে চেয়েছিল সেখানে কিন্তু রাজ্য পুলিশ দিয়ে নির্বাচনের কথা বলা হয়, কিন্তু তারপর আমরা জানি যে বিভিন্নভাবে মামলা হওয়া এবং স্বাভাবিকভাবেই কিন্তু সেখান থেকে হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্টে যাওয়া, সেখান থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানো, এই বিষয়টি কিন্তু অবশ্যই রয়েছে। তবে কেন্দ্রীয় বাহিনী কোথায় কিভাবে ডিপ্লয় হবে সেই নিয়েও কিন্তু একটা বলা যেতে পারে সংশয় দেখা দিয়েছিল, কেননা রাজ্য নির্বাচন কমিশন বারবার এর আগেও জানিয়েছিল যে তারা কিন্তু বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে আলোচনা করে বা অধিকর্তাদের সঙ্গে আলোচনা করে জানিয়ে দিয়েছেন কোথায় কিভাবে কতটা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। শুধু তাই নয়, স্পর্শকাতর জায়গাগুলো তারা চিহ্নিত করে দিয়েছে, তারপরেও কিন্তু দেখা গিয়েছে যে একটা দোটানা পরিস্থিতি তৈরি হচ্ছে। সেইখানে দাঁড়িয়ে কিন্তু বিরোধী দলগুলো স্বাভাবিকভাবে তারাও প্রশ্ন তুলেছে যে নির্বাচন যেহেতু দোরগোড়ায়, এখনও পর্যন্ত বাহিনী কোন জায়গায় কতটা ডিপ্লয় হবে, অর্থাৎ কোন জায়গায় কতটা বাহিনী মোতায়েন করা হবে এবং কি হবে তার চিত্র, কি হবে স্পর্শকাতর জায়গাগুলো, সেগুলো এখনও পর্যন্ত কিন্তু খোলসা করে কিছুই বলা হচ্ছে না। ফলত আজকে যে মামলা রয়েছে স্বাভাবিকভাবে সেদিকে সবার নজর রয়েছে যে কলকাতা হাইকোর্টে এই যে বাহিনী মোতায়েন নিয়ে যে মামলা, সে জল বা সে মামলার রায় কি হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। একেবারে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত সঙ্গে থাকো শুভঙ্কর। তবে এরপর আমরা বীরভূমের দিকে নজর রাখবো। বীরভূম থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আজকে বীরভূমের দুবরাজপুরে সেখানে জনসভা রয়েছে এবং সেই জনসভাতেই ভার্চুয়ালি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই জনসভাকে ঘিরে কি প্রস্তুতি ধরা পড়ছে? যে এই প্রথম নির্বাচনে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল অনুপস্থিত। তুমি জানো যে গরুপাচার কাণ্ডে এই মুহূর্তে কেষ্ট মণ্ডল তিহার জেলে বন্দী। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে বীরভূম, তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তিনি এই বীরভূম জেলার দায়িত্ব দলগতভাবে সংগঠনগতভাবে তিনি কাঁধে নিয়েছেন এবং তুমি জানো যে অবশ্যই বীরভূমের সাংগঠনিক দিক থেকে দেখাশোনার জন্য একটি কোর কমিটি গঠন করে দিয়েছে এবং সেই কোর কমিটির মাথার উপরে বসে রয়েছেন 3 জন পর্যবেক্ষক। একদিকে যেমন অবশ্যই রয়েছেন পাণ্ডবেশ্বরের তোমার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, মলয় ঘটক মন্ত্রী, এছাড়াও ফিরহাদ হাকিম বীরভূমের পর্যবেক্ষক রয়েছেন। তার পাশাপাশি ওভারঅল এই বীরভূম জেলার দায়িত্বে রয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রিস্তর যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনে বীরভূমে সশরীরে এসে তার বৈঠক করার কথা। কোথায় বৈঠক করার কথা? দুবরাজপুরে বৈঠক করার কথা। কিন্তু তুমি জানো যে বিষয়টা এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উল্লেখযোগ্য বিষয় যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেলিকপ্টার যে জরুরি অবতরণ, সেই ঘটনায় কিন্তু তিনি আহত হয়েছেন, অর্থাৎ তিনি কিন্তু ইনজিয়ার হয়েছেন। খুব স্বাভাবিকভাবেই চিকিৎসকরা তাকে কিন্তু আরামে অর্থাৎ বিশ্রামে থাকার কিন্তু পরামর্শ দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো তিনি সশরীরে দুবরাজপুরে উপস্থিত না থাকতে পারলেও তিনি কিন্তু ভার্চুয়ালি এদিন কিন্তু সভা থেকে সে ভাষণ দেবেন এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি বীরভূমের যে দুবরাজপুরের আশ্রম মাঠ, সেই মাঠে স্থায়ী যে মঞ্চ, সেই মঞ্চে কিন্তু জায়েজ স্ক্রিন লাগানো হয়েছে এবং সেখানে তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন সেখানে সেই ভার্চুয়ালি সবাই কিন্তু অংশগ্রহণ করবেন। এবং সর্বোপরি যেটা জানতে পারছি যে সেই ভার্চুয়াল সভায় সশরীরে উপস্থিত থাকবেন বীরভূমের তৃণমূলের পর্যবেক্ষক ফিরহাদ হাকিম। এবং দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা বীরভূমের রাজনৈতিক মহল একেবারেই কান পেতে রয়েছে সেটা হচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতহীন এই জেলায় ঠিক কি বার্তা দেন ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের, সেই দিকেই অবশ্যই সবার কিন্তু নজর থাকবে। তবে অবশ্যই দেখো রাজনৈতিক মহল মনে করছে যে হঠাৎ করে বীরভূমের যে 19টি ব্লক, সেই 19টি ব্লকের মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দুবরাজপুর বিধানসভাকে বেছে নেওয়া কেন? দেখো অবশ্যই এখানকার জেলার বা রাজ্যের যারা রাজনৈতিক মহল, রাজনৈতিক যারা বিশ্লেষকরা রয়েছেন তারা যেটা মনে করছেন দুবরাজপুর বীরভূম জেলার অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র। তার কারণ তুমি জানো যে গত বিধানসভা যে নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেখেছিলাম যে বীরভূম জেলায় 11টি যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রের মধ্যে 10টি বিধানসভা কেন্দ্রে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলেও
দুবরাজপুর বিধানসভা কিন্তু তৃণমূলের হাতছাড়া হয়েছিল এবং এই দুবরাজপুর বিধানসভা কেন্দ্র এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির হাতে রয়েছে। শুধু তাই নয়, তার পাশাপাশি তুমি যদি পরিসংখ্যান আরো একটু তাকাও তাহলে গত লোকসভায় তুমি যদি ফিরে যাও, বীরভূম যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের 7টি যে বিধানসভা কেন্দ্র, তার মধ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস 4টি বিধানসভায় পিছিয়ে রয়েছে। তার মধ্যে এই 4টি বিধানসভায় পিছিয়ে থাকার মধ্যে অন্যতম হচ্ছে দুবরাজপুর। তুমি জানো যে এই দুবরাজপুর বিধানসভা গুরুত্বপূর্ণ এই জন্যই, তার কারণ যেখানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত প্রত্যেকেই আমাদের সঙ্গে থাকো, আবারও আসবো তোমাদের কাছে। তবে এখন সময় একটা ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আজ নজরে যে খবর নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা, আর এই মুহূর্তে আমরা মহারাষ্ট্রের দিকে নজর রাখবো, কারণ গতকালই বড়সড় ভাঙন দেখেছিলাম আমরা এনসিপিতে, যেখানে অজিত পাওয়ার তিনি 30 জন বিধায়ককে নিয়ে তিনি দল ছেড়েছিলেন এবং তারপরেই তিনি বিজেপিতে যোগদান করেন এবং সেখানে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণও করেন। আমরা এই নিয়েই কথা বলবো। দিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধि प्रदीप जी। हमने देखा था कि एनसीपी में अजीत पवार वो छोड़ गए और बीजेपी में ज्वाइन किया है 30 विधायकों को संग लेकर। अभी महाराष्ट्र के हालात क्या है? प्रदीप जी सुनाई दे रहे हैं? আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, তবে আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল আমরা যে ছবি দেখেছিলেন এনসিপিতে, সেখানে বড়সড় ভাঙন এবং শরদ পাওয়ারের দল এনসিপি তা ছেড়ে দিয়েছিলেন অজিত পাওয়ার এবং সেখানেই ভ্রাতৃস্পুত্র অজিত পাওয়ার তিনি শরদ পাওয়ারের এনসিপি ছেড়ে যোগদান করেছিলেন বিজেপিতে এবং যার পরেই এনসিপির অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠছিল, কারণ 30 জন বিধায়ককে সঙ্গে নিয়েই এনসিপি ছেড়েছেন অজিত পাওয়ার এবং সুপ্রিয়া সুলে তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছিল এনসিপির এবং সেখানে বিরোধী দলনেতার পদ দেওয়া হয়েছিল অজিত পাওয়ারকে, সেক্ষেত্রে বিরোধী দলনেতার পদ নিয়েই খুব একটা খুশি ছিলেন না অজিত পাওয়ার প্রথম থেকেই, যার কারণেই বিরোধী দলনেতার পদ থেকে তিনি পদত্যাগ করেন এবং সেখান থেকেই তিনি সরাসরি যোগ দেন বিজেপিতে। মোট 30 জন বিধায়ককে সঙ্গে নিয়ে তিনি একনাথ শিন্ডে শিবিরে যোগদান করেন। আমরা আবারও কথা বলবো। দিল্লি থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধि प्रदीप जी एनसीपी को छोड़कर अजीत पवार ने 30 विधायकों को संग लेकर बीजेपी में ज्वाइन किया था। अभी एनसीपी के को अस्तित्व लेकर सवाल उठ रहा है, एनसीपी के हालात क्या है? शरद पवार उनके कुछ प्रतिक्रिया मिल रहा है क्या? जी 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 आपको बता दें कि जो एनसीपी जिस तरीके से जो 2 फाड़ अब एनसीपी में हो गए हैं और ये बहुत बड़ा एक भूचाल महाराष्ट्र की जो जनता है उनके लिए भी है, क्योंकि जनता ही वोट देती है और अपना कैंडिडेट चुनती है ताकि विकास हो। लेकिन अब देखने को यह आ रहा है कि 3 इंजन की सरकार अब महाराष्ट्र की जनता को मिल गई है, जिसमें एकनाथ शिंदे हैं, बीजेपी है, जो शिवसेना गुट से आए थे वो मुख्यमंत्री है, और अब तीसरे जो उप मुख्यमंत्री बने हैं वो अब एनसीपी के अजीत पवार बन चुके हैं और साथ साथ 40 विधायक, उनका अनुमान है कि 40 विधायक उनके अजीत पवार के साथ है और लगभग 9 विधायक अब तक बीजेपी एनडीए सरकार में शामिल हो चुके हैं। और वहीं एक बहुत बड़ा सदमा भी कह सकते हैं एनसीपी के लिए, जिस तरीके से 2 फाड़ हुई है। और वहीं कहीं ना कहीं जब एनसीपी की जो कमान शरद पवार जी ने अपनी बेटी सुप्रिया सोले को दी थी और प्रफुल्ल पटेल को दी थी, कार्यकारी अध्यक्ष बनाए गए थे, उससे भी अजीत पवार कहीं ना कहीं नाराज चल रहे थे। और ये भी बताया गया था कि अजीत पवार का ये भी कहना था कि जो पटना में जो सर्वदलीय बैठक हुई थी सभी विपक्षी दलों की, उसमें भी निर्णय केवल शरद पवार का था कि इस बैठक में जाने का निर्णय केवल अकेले शरद पवार का था। इसको भी लेकर अजीत पवार कहीं ना कहीं नाराजगी जाहिर करते हुए दिख रहे थे और ये कयास भी लगाए जा रहे थे कि कहीं ना कहीं जिस तरीके से बार बार ये डिप्टी सीएम बनते हैं अजीत सिंह, फिर दोबारा इनकी वापसी हो जाती है एनसीपी में, और जो शरद पवार है एक बहुत बड़े राजनीतिज्ञ हैं। क्या अब ये सवाल उठता है कि क्या एनसीपी के कहने में क्या अब अजीत पवार दोबारा से ज्वाइन कर पाएंगे? लेकिन ये बड़ा मुश्किल अब इस वक्त लग रहा है, क्योंकि अजीत पवार ने बैठक भी की थी और अजीत पवार ने बैठक करके ये प्रेस कॉन्फ्रेंस करके ये भी कहा था कि वह विकास चाहते हैं जनता का, और एनसीपी के साथ विकास नहीं होता। केंद्र से जो पैसे मिलेंगे विकास की दर पे वो अब जनता का ठीक प्रकार से
विकास कर पाएंगे। और कहीं ना कहीं वो भी नाराजगी की जाहिर करते हुए भी अब उन्होंने एनसीपी से मुंह मोड़ दिया, यानी चाचा भतीजा में लगभग पूरी तरीके से फूट पड़ चुके हैं, वह नहीं आएंगे। और वहीं शरद पवार ने भी बैठक करके कहा है कि जिस तरीके से जब प्रधानमंत्री मोदी ने कहा था कि यह भ्रष्ट सरकार है, इनके ऊपर जो ईडी और सीबीआई की जांच हो रही है, और अब उनके वही नेता अब बीजेपी में भी शामिल हो गए, तो क्या अब वो पाक साफ हो गए? क्या अब ईडी और जो जांच एजेंसियां उन्हें परेशान नहीं करेंगे? इस तरीके की शरद पवार की तरफ से भी बयान आ रहे हैं। और वहीं कांग्रेस पार्टी के नेताओं की तरफ से बयान आ रहे हैं कि जब बीजेपी की जो वॉशिंग मशीन है, उस वॉशिंग मशीन में क्या जो दागी नेता हुए साफ हो जाएंगे क्या? इस प्रकार से कई तरीके की बातें अब सामने आ रही है। वहीं अरविंद केजरीवाल ने भी इस सारे जो राजनीति समीकरण बैठा है जिस तरीके से, उसमें केजरीवाल ने भी ट्वीट करके कहा है कि प्रधानमंत्री मोदी को शर्म आनी चाहिए, जो एक तरफ कहते हैं कि सीबीआई और ईडी जांच एजेंसी उनके ऊपर करती है, जो भ्रष्ट होता है एक भी भ्रष्टाचारी को बख्शा नहीं जाएगा। लेकिन अब वही भ्रष्टाचारी अब बीजेपी एनडीए सरकार में शामिल हो गए हैं। इस बात को लेकर ट्वीट किया था कि प्रधानमंत्री को शर्म आनी चाहिए। और जिस तरीके से और राजनीतिक दल भी, सपा भी है, एनसीपी के साथ साथ सपा पार्टी ने भी कहा है कि जिस तरीके से राजनीति ये बीजेपी कर रही है, तोड़फोड़ की राजनीति, ये जनता देखेगी और 2024 में इनको जवाब देगी। और वहीं बड़ा एक झटका एनसीपी को इस माध्यम से लगा है, क्योंकि एनसीपी पार्टी में फाड़ हो चुकी है। प्रफुल्ल पटेल जो उनके अध्यक्ष थे, कार्यकारी अध्यक्ष थे, वो भी बीजेपी एनडीए में शामिल हो गए हैं इनके साथ। और अब आपको बता दें कि एक बहुत बड़ा जो गेम प्लान दिखता है, जो 2024 के चुनाव को लेकर एक बहुत बड़ा गेम प्लान जो बिछती है, ये पूरे भारत की राजनीति पे, ये जो महाराष्ट्र की जो घटना घटी है, ये पूरे महाराष्ट्र के चुनाव में और पूरे भारत के चुनाव में कहीं ना कहीं इसका खामियाजा किसको मिलेगा, किसको इसका लाभ मिलेगा, ये तो 2024 के चुनाव बताएंगे। लेकिन सबसे बड़ी बात यह है कि अब जो अजित पवार ने ये बोला है कि वह एनसीपी के चुनाव चिन्ह के बैनर तले ही चुनाव लड़ेंगे, तो क्या ये देखना होगा कि जो शरद पवार ने जिस तरीके से खून से पार्टी सींची अपनी एनसीपी, तो क्या वह अपना चुनाव चिन्ह उनको यूज करने के लिए देंगे या नहीं देंगे, या अजित पवार अपना पूरा दमखम दिखा के पार्टी को अपनी तरफ कर लेंगे? ये एक बड़ा सवाल है। जिस तरह से महाराष्ट्र में हमें देखने को मिला था, बिल्कुल हमारा नजर जाएगा उस पे। हमारे संग रहिए प्रदीप जी आप। তবে এই মুহূর্তে আমরা বাজার দরের দিকেও নজর রাখবো। আমাদের সঙ্গে কোলে মার্কেট থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তার কাছে যাব। সুদীপ্তা, গতকাল আমরা দেখেছিলাম যেভাবে অগ্নিমূল্য বাজার দর হয়েছে, প্রত্যেকটা জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে, নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। আজ সপ্তাহের প্রথম দিনে গতকালের থেকে কি দামে কোনো হেরফের দেখা যাচ্ছে? দেখো, যেটা পরব ছিল, পরব কেটে গিয়েছে, পরবের জন্য বেশ কিছু গাড়ি আসতে পারছিল না এবং চাষি ভাইরাও তারাও কিন্তু সেভাবে গ্রাম থেকে সবজি এ রাজ্যে বা বাজারগুলোতে পাঠাচ্ছিলেন না, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং তার জন্য সবজির দামটা অনেকটাই বেড়ে গিয়েছিল। এছাড়াও বেশ কিছু কারণ রয়েছে। গরম তীব্র পড়েছিল, সবজির ফলন সেভাবে হচ্ছিল না, বৃষ্টি পড়েছে মাঝে, পচনশীল সবজি পচে যাচ্ছিল, এই ধরনের ফ্যাক্টর বেশ কিছু কাজ করেছিল, তার জন্য সবজির দামটা অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে আজকে চিত্রটা অন্যরকম। আজকে কিন্তু আমরা কোলে মার্কেটে এসে দেখলাম অনেক গাড়ি ঢুকেছে, অর্থাৎ সবজি বোঝাই গাড়ি অনেক ঢুকেছে এবং তাই ফলন সেটা হয়েছে এবং বলা যেতে পারে যোগান সেটাও কিন্তু আজ থেকে অনেকটাই রয়েছে কোলে মার্কেটে। আজকে সবজির দামও অনেকটা কমেছে। যে সবজি আগুন দাম হয়ে গিয়েছিল বাজারে, সেই সবজির দাম অনেকটাই কমেছে। আজকে আমরা দেখতে পাচ্ছি লঙ্কা, যে লঙ্কার ঝাঁঝে রীতিমতো চোখে জল আসছিল, না ঝালে নয় দামে, সেই দামটা কিন্তু আজকে অনেকটাই কমেছে। 300 থেকে 600 টাকা, অর্থাৎ যেগুলো একটু কমা লঙ্কা সেগুলো 300 টাকা পাল্লা বিক্রি, অর্থাৎ 5 কেজি 300 টাকা এবং 600 টাকা পাল্লাও কিন্তু লঙ্কার বিক্রি হচ্ছে। যে দামটা গতকাল পর্যন্ত 1000 টাকা, 1200 টাকা, কোথাও আবার 1800 টাকা বিক্রি হচ্ছিল, সেটা কিন্তু আজকে 300 টাকায় নেমে গিয়েছে লঙ্কা। এমনকি টমেটো, বেগুন, বরবটি, ভিন্ডি সবকিছুরই দাম অনেকটাই কমে গিয়েছে। টমেটো আজকে কিন্তু বিক্রি হচ্ছে 550 টাকা পাল্লা, অর্থাৎ 5 কেজি 550 টাকা, সেটাও কিন্তু কিলোর তাহলে অনুপাতে সেটা যদি বলি 40 টাকা কিলো বিক্রি হবে। অনেকটাই কমে গিয়েছে এমনটাই বলা হচ্ছে। 90 টাকাও বিক্রি করছে কোথাও কোথাও টমেটো কিলো প্রতি, তাহলে সেটা কিন্তু এমন
এমন কিছু দাম বাজারে সেটা হবে না, অনেকটাই দাম কমতে পারে এমন আশা কিন্তু রয়েছে। তবে বিক্রেতা বা ব্যবসায়ীদের কাছে আমরা যখন জানতে চাইলাম তাহলে হয়তো আগামী কাল থেকেই দাম কি অনেকটা কমে যাবে বাজারে সবজির, তাহলে তারা কিন্তু বলছেন এই কদিনে দামটা এতটা বেড়ে গিয়েছিল যে বেশি দাম দিয়ে তাদের কিনতে হচ্ছিল চাষিদের কাছ থেকে, কিন্তু এত দামে যেহেতু বিক্রি করতে পারছিল না তারা, তাই তাদের ভাটায় সম্মুখীন হতে হচ্ছিল। তাই এবার তারা যেটা করবে দামটা বাড়িয়েই রাখবে, আগামী কয়েকদিনও কিন্তু এরকমই দাম থাকবে, সেটা কমতে আরো 10 থেকে 15 দিন সময় লাগবে এমনটাই মত বিক্রেতাদের। তাহলে দেখার বিষয় দামটা যখন একদিকে কমে গিয়েছে পাইকারি বাজারে, তাহলে খুচরো বাজারে সেই দামের প্রতিফলন আদপেও কবে গিয়ে দাঁড়ায় সেইটা নজরদারি করার জন্য টাস্ক ফোর্স ইতিমধ্যেই বেরিয়ে পড়েছে। আজকে আমরা দেখলাম সল্টলেকে রয়েছে টাস্ক ফোর্স, আগামীকাল কোলে মার্কেটে তারা ভিজিট করবে। এখন দেখার বিষয় টাস্ক ফোর্সের নজরদারির পর খুচরো বাজারে এই যে সবজির দাম সেটা কমে কিনা সেই দিকে কিন্তু আমাদের নজর থাকবে। অভিক, একেবারে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে অন্যদিকে বিডি মার্কেট থেকে আমাদের আরেক প্রতিনিধি দেবপম সরকার রয়েছে। দেবপম, আজ সকাল থেকেই টাস্ক ফোর্সের আধিকারিকরা তারা বিভিন্ন বাজার ঘুরছেন এবং সেখানে অগ্নিমূল্য বাজার দর যাতে নিয়ন্ত্রণ করা যা সম্ভব হয় সেই বিষয়েও তারা নজর দিচ্ছেন। মূলত কোন কোন দিকগুলো আজকে খতিয়ে দেখলেন তারা বাজারে গিয়ে? দেবপম। অভিক, তোমাকে জানিয়ে রাখি আজকে সকাল থেকেই কিন্তু টাস্ক ফোর্সের আধিকারিকরা সল্টলেকের বেশ কয়েকটি বাজার ঘুরে দেখেন। প্রথমে তারা আসেন সল্টলেকের এবিএসি মার্কেটে, তারপরে সেখানে পরিদর্শন করে তারা শটাং চলে আসে বিডি মার্কেটে। এই বিডি মার্কেটে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, সেখানে আধিকারিকরা ঘুরে বেড়ান এবং বিভিন্ন দোকানদারদের সাথে কথা বলেন এবং এই মুহূর্তে আবারও সেই টাস্ক ফোর্সের আধিকারিকরা আবারও এসছেন এবং তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা দেখাশুনো করছেন। এবং তোমাকে বলে রাখি বিভিন্ন যারা এখানে দোকানদাররা আছে তাদের সাথেও কথা বলছেন, তাদের সাথে কথা বলে তারা যেটা বলছেন যে সরকারের যে সমস্ত যে ন্যায্য মূল্যের যে সবজির যে দোকান, সেই দোকানেতে যা দাম সেই থেকে কিছুটা তুলনামূলকভাবে বেশি বাজারের যে বিক্রি করছে সবজি, তাই সেই সবজির কিছুটা হলেও বেশি। এই মুহূর্তে একজন বিক্রেতা আছে এই মুহূর্তে বিডি মার্কেটের। আজকে টাস্ক ফোর্সের আধিকারিকরা এসেছিলেন এবং এসে বললেন যে সরকারের যে দাম যে দোকান, সেই দোকানের যে নির্ধারিত দাম তার থেকে কিছুটা তুলনামূলকভাবে আপনাদের দাম বেশি। কেন বেশি এবং এতটা অগ্নিমূল্য হলো কেন? হ্যাঁ, সরকারের যে ন্যায্য মূল্যের দোকান থেকে আমাদের দাম ভাড়া হবে, কারণ আমাদের এখানে কোয়ালিটিটা ভালো, আমরা বেছে বেছে নিয়ে আসি। তারপরে ওরা সরকার থেকে ওরা সাবসিডি পায়, ওরা রাস্তার মধ্যে বসে ব্যবসা করে। আমরা যেহেতু স্টল ভাড়া দিই, ইলেকট্রিক, আমাদের লেবার রয়েছে। তারপরে আমরা সবথেকে বড় কথা সরকারি নির্দেশ মেনে প্লাস্টিক নিষিদ্ধ করেছি আমরা বিডি মার্কেট থেকে। আমরা সরকারের নির্ধারিত প্লাস্টিক ব্যবহার করছি 120 মাইক্রন। আনাজপাতির দামটা স্বাভাবিক আজকে 8-10 দিন হলো বেড়েছে, তার মধ্যে কিছু কিছু আইটেম খুবই বেড়েছে যেটা আমাদের নাগালের বাইরে। আমরা 110 আনলে 115, 120 বিক্রি করি। টমেটোটা গতকাল যা ছিল আজকে টমেটোর বাজার অনেক কম। গতকাল 150 টাকা খুচরো বিক্রি হয়েছে, পাইকারি 120 টাকা বিক্রি হয়েছিল, 130 টাকা। সেই টমেটো আজকে কোলে মার্কেটে 104-105 টাকা। ন্যাচারালি আমরা বেছে নিয়ে এসে এখানে 120 টাকা বিক্রি করছি। কাঁচা লঙ্কা আজকে দাম কম, কালকে 40 টাকা সব বিক্রি হয়েছে, সেই লঙ্কা আজকে 20, 25, 30 টাকা সব বিক্রি হচ্ছে। কেন এই দামটা হঠাৎ করে এরকম অগ্নিমূল্য হয়ে গেল? প্রোডাকশন কম, মেন কথা হচ্ছে প্রোডাকশন মার্কেটে নেই। অ্যাভেলেবেল হলেই তো দাম কমে যাবে, কাঁচামাল কেউ আটকে রাখতে পারবে না। বাজারে সাপ্লাই কম, আমাদের লোকালও সাপ্লাই কম, আর বাইরের যেগুলো আছে জ্বালানি মাল সেগুলো সাপ্লাই কম। নাহলে কখনো আমার দীর্ঘ 42 বছরের ব্যবসায়ী জীবনে আমি এরকম দাম দেখিনি। আমি নিজেও ফেডাপ হয়েছি, কেন আমাকেও তো কিনে খেতে হয়, তো আমারও তো কষ্ট লাগে। আলুর দাম কীরকম দেখছে? আলু আমরা এটা 1 নম্বর জ্যোতি আলু বিক্রি করছি। আলুর অনেক কোয়ালিটি আছে, আমরা খুচরো বিক্রি করছি 20 টাকা, চন্দ্রমুখী 25 টাকা আমরা বিক্রি করছি। আর আলু 18 টাকা আছে, 16 টাকা আছে, সেগুলো আমরা বিক্রি করি না। আদা আমরা খুচরো বিক্রি করছি 30 টাকা শ, বাছাইটা ভালোটা 25 টাকা বাজার পাওয়া যাবে, অর্ডিনারি যেগুলো। কতদিনের ভেতর আপনারা আশা করছেন যে সাধারণ মানুষের কিছুটা এই সমস্যা, যা দুর্ভোগ, নাবিশ্বাস উঠে যাচ্ছে আনাজ কিনতে, কতদিনের ভেতর একটু সুফল পাবে? আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি বলতে পারি, আদা বা বাইরের যে জিনিসগুলো এগুলো আমাদের হাতে নয়। আমাদের রাজ্যের যেসব জিনিসপত্র আশা করি 8-10 দিনের মধ্যে কমে যাবে, কেন বৃষ্টি হয়েছে, প্রোডাকশন শুরু হয়েছে, কোয়ালিটিও দেখছি চেঞ্জ হচ্ছে। আশা করি কমে যাবে, 1 সপ্তাহ 10 দিনের মধ্যে কমে যাবে, অনেক কমে যাবে।
অভিক দেখতেই পেলে বা শুনতেই পেলে যে যেহেতু একদিকে গরমের কারণেতে আনাজপাতি বা শাকসবজি সেইগুলো সেরকম ভাবে উৎপাদন হচ্ছিল না, যার জন্য যে কটি আসছিল তার দাম বেশি এবং পাইকারি বাজার থেকে তারা বিক্রেতারা যে দামে কেনেন এবং হোলসেল মার্কেট থেকে সেখান থেকে কিছুটা মুনাফা রেখে তারা কিন্তু বেচেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই যেহেতু অতিরিক্ত গরম এবং সেই অর্থে প্রোডাকশন হচ্ছে না, সেই জন্য কিন্তু অগ্নিমূল্য হয়ে গেছিল এই আনাজপাতির দাম। কিন্তু তারা একেবারে এবং সেই কারণেই আজ টাস্ক ফোর্সের আধিকারিকরা তারাও বাজার ঘুরছেন, দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন তারা। আপাতত ধন্যবাদ। দেবপম সরকার ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি, ধন্যবাদ তোমায়। সুদীপ্তা, মনা, তোমাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। প্রদীপজি ছিলেন দিল্লি থেকে, শুক্রিয়া আপকো ভি প্রদীপজি। আজ নজরে যে খবর এই পর্যন্তই, অন্যান্য খবর নিয়ে ফিরছি, তবে একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন।